সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নাগরিকের নিয়মিত আয়োজন বিশ্লেষণে। আপনারা জানেন ইসলামী ব্যাংক বাংলাদেশ নিবেদিত এই অনুষ্ঠানে আমরা ব্যবসা, বাণিজ্য এবং অর্থনীতি নিয়ে আলাপ করি। আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। দর্শক, স্বচ্ছতার সংকট বাংলাদেশের অর্থনৈতিক অব্যবস্থাপনার বড় কারণ। দেশ পরিচালনায় অনেক জ্ঞানী গুণী লোকের আগমনে এক বছরে এই পরিস্থিতি কতটা বদলেছে? ব্যবসায়ীরা কেন বলছেন পিঠ দেয়ালে ঠেকে গেছে? বিনিয়োগকারী বা কেন শঙ্কার কথা বলছেন? বিনিয়োগ নিয়ে নানা অস্বস্তির কথা বলছেন। এসব বিষয় নিয়েই আজ আমরা আলাপ করব। আমার অতিথি ইলিয়াস মৃধা, তিনি প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। আপনাকে আমার অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি একটা ছোট গল্প দিয়ে আপনার সঙ্গে আলোচনাটা শুরু করতে চাই। সিনেমা আমরা দেখেছি অনেক সময় যে বড় লোকের ছেলের সঙ্গে যদি গরিবের মেয়ের বিয়ে হয় সেটি স্বস্তিদায়ক থাকে, কিন্তু সংসারটা আসলে কতটা কিভাবে কাটে সেটি আমরা দেখি না, প্রযোজক সেটি দেখান না। কারণ আসলে মনে হয় যে সংসারটা আসলে সুন্দর যায় না, সেটা অনেকে মেনে নেন না। বাংলাদেশে তো আমি যেটি বলছিলাম যে অনেক জ্ঞানী গুণী মানুষ দেশ পরিচালনা করছে, কিন্তু তারপরের প্রেক্ষাপটটা আসলে ব্যবসা, বাণিজ্য, অর্থনীতি এক বছর তো পার করলাম, কেমন যাচ্ছে? ধন্যবাদ, আপনি আসলে রাইটলি পয়েন্ট আউট করেছেন। নিঃসন্দেহে যারা দেশ বর্তমানে পরিচালনা করছেন তারা জ্ঞানী গুণী, তারা তাদের মতো করে চেষ্টা করছেন। বাট অ্যাকচুয়ালি আমরা সবসময় যেটা বলি ইটস এ টিম ম্যানেজমেন্ট। ওয়ান ম্যান শো দিয়ে কিছু করা যাবে না, কারণ এন্টায়ার সিস্টেমটা যদি ডেভেলপ করতে না হয় এবং টোটাল টিম মেম্বাররা যদি ওইভাবে কোঅপারেট না করে, একজন জ্ঞানী লোক বা একজন অনেক সৎ লোক দিয়েও কিন্তু হবে না, সিস্টেমটা তো করাপ্ট। ফলে এন্টায়ার টিমকে যদি আপনি টুয়ার্ডস দ্য গোল অথবা টুয়ার্ডস দ্য অবজেক্টিভ যে আপনি উন্নতির দিকে যাবেন, টোটাল টিম যদি আপনাকে কোঅপারেট করেন, তাহলে একজন লিডার তার কিন্তু সেই লিডারশিপটা দিয়ে একটা জায়গায় কিন্তু দেশকে বলেন, একটা প্রতিষ্ঠানকে বলেন, একটা পরিবারকে বলেন পৌঁছে দিতে পারে। এখনকার চিত্র যেটা আছে এখানে কিন্তু আমি বলবো অনেকের আন্তরিকতার কোনো ত্রুটি নেই, বাট ওনারা পর্যাপ্ত কোঅপারেশন পাচ্ছেন কিনা আমি জানি না। বাট আপাতত দৃষ্টি আউটসাইড থেকে অ্যাজ এ সিটিজেন অফ দ্য কান্ট্রি মনে হয় সব কিছু খুব সুন্দরভাবে নিপুণভাবে চলছে, এটা বলার মনে হয় সময় আসেনি। অনেকেই আপনাদের ব্যবসায়ীদের একজন শীর্ষ নেতা আইসিসির প্রেসিডেন্ট মাহবুবুর রহমান সম্প্রতি বলেছেন যে বিগত দিনগুলোতে সরকারের সঙ্গে ব্যবসায়ীদের যে যোগাযোগ সেটি তিনি মনে করছেন ঘাটতি দেখছেন। ব্যবসা পরিবেশ নিয়ে এক ধরনের অস্বস্তির কথা বলা হচ্ছে। সঙ্গে কি আপনি যদিও বললেন যে সরকারের আন্তরিকতার ঘাটতি নেই, আমরাও সেটি মনে করি, কিন্তু কি মনে হচ্ছে যে সরকারের যারা রয়েছেন তাদের দক্ষতার কোনো ঘাটতি রয়েছে? আমি তাদের ব্যক্তি হিসাবে দক্ষতার ঘাটতি বলবো না, বাট রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ডেফিনেটলি তাদের অভিজ্ঞতার অভাব তো আছেই, তাদের দক্ষতার অভাব আছে। ব্যক্তি হিসাবে তারা হয়তো অনেক দক্ষ, বাট উনি তো একা কাজ করতে পারবেন না। ফলে এই জায়গায় তাদের দক্ষতার বা অভিজ্ঞতার অভাবের প্রতিফলন কিন্তু ঘটছে। এবং আপনি যেটা বললেন যে ব্যবসায়ীর সাথে সম্পর্ক, হ্যাঁ, যেহেতু কর্পোরেট বডিগুলোতে এখন ইলেকটেড টিম নেই বা কমিটি নেই, ফলে কিন্তু যেখানে অ্যাডমিনিস্ট্রেটর বসানো আছে তারা তো ধরেন সরকারি আমলা, তার কিন্তু সে বিজনেস সাফারার না অথবা সে বিজনেসের অংশী না। অতএব একজন বিজনেস পার্সনকে তার প্রবলেমটা এক্সপ্রেস করার জন্য যতটুকু কমফোর্ট ফিল করে, অথবা আমি যদি বুঝতে পারি আমার প্রবলেমটা আপনাকে শেয়ার করলে আপনি তার একটা সমাধান আমাকে দিতে পারবেন, তাহলে কিন্তু আমি আপনাকে এক্সপ্রেস করবো আমার প্রবলেমটা। বাট আমি যদি বুঝতে পারি যে আপনাকে বললে আপনি সেটা ধৈর্য সহকারে শুনবেন, বাট বাস্তবে আপনি কোনোভাবেই আমাকে হেল্প করতে পারছেন না আন্তরিক থাকা সত্ত্বেও, তাহলে কিন্তু আমি হতাশ হব। আমি মনে করি ব্যাপারটা এই পর্যায়ে চলে গেছে। প্রাণ বা প্রাণ আরএফএল যেটি বলি, বাংলাদেশে বড় শিল্প গোষ্ঠীর একটি, একটু বলবেন যে আমি যেটি একটু বুঝতে চাচ্ছি যে যেহেতু নানা রকম আলোচনাই হচ্ছে, মানে আপনি তো ব্যবসা পরিচালনার সঙ্গে সম্পৃক্ত, এই এক বছর আসলে ব্যবসার ক্ষেত্রে আপনারা কতটা স্বস্তিতে গেছেন? আমি যদি বলি গত এক বছরের যে প্রথমাংশ যেটা ছিল, মানে জুলাই টু ডিসেম্বর ইভেন ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমরা অনেক স্ট্রাগলে আনসার্টেনিটি ছিল, অনিশ্চয়তা ছিল, লেবার আনরেস্ট ছিল, সবচেয়ে বড় ক্রাইসিস ছিল যেটা মানে ব্যাংকিং সেক্টরে সিরিয়াস ক্রাইসিস ছিল। এলসি খোলা যাচ্ছিল না, মেটেরিয়াল ইম্পোর্ট করা যাচ্ছিল না। বাট এই সমস্যাটা ফেব্রুয়ারি অনওয়ার্ডস অনেক উন্নতি হয়েছে এবং রিসেন্টলি আমি বলবো এপ্রিল, মে, জুন মাসের দিকে এটা একদমই স্বাভাবিক। এখন আর আমরা ওই সেক্টরে কোনো প্রবলেম ফেস করছি না। বাট অন্যান্য জায়গায় যেরকম এখনও গ্যাসের সংকট আছে এবং গ্যাসের সংকটের কারণে অথবা ইনফ্রাস্ট্রাকচার অনেকজনে মেটেরিয়াল ইম্পোর্ট বলেন অথবা ধরেন পোর্টের অ্যাডমিনিস্ট্রেশন বলেন, এই জায়গাগুলোতে এখনও রুম ফর ইমপ্রুভমেন্ট অনেক আছে বলে এটা সব স্মুথ চলছে না। এই জায়গায় কিছুটা আমাদের বিভিন্ন ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্নভাবে ভুক্তভোগী। তবে টাইম টু টাইম আমরাও সরকারের কাছে যাচ্ছি, সরকার
কথা দিচ্ছেন, ট্রাই করছেন, সময় লাগতেছে। আবার অনেক জায়গায় অনেক কিন্তু মানে বলছেন যে এই মুহূর্তে আমরা অপরাগ আর একটু সময় দিতে হবে। এর পাশাপাশি ধরেন সবচেয়ে বড় যেটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা নতুন ইনভেস্টমেন্টের কথা যদি বলেন, এই ক্ষেত্রে কিন্তু ধরেন একটা ইন্ডাস্ট্রিকে যদি এক্সপ্যান্ড করতে হয় স্বাভাবিকভাবেই আমাকে কিন্তু ব্যাংকের লোনের উপর নির্ভর করতে হয়। আর ব্যাংকের লোন আমরা ফরেন লোন নিয়ে থাকি কস্ট অফ ফান্ড কমানোর জন্য। এখন যখন আমরা ফরেন লোনের জন্য যাচ্ছি, মোটামুটিভাবে ফরেন ফাইন্যান্সগুলা সবাই বলছে যে একটা স্টেবল ইলেক্টেড গভর্নমেন্ট ছাড়া তাদের বোর্ড আপাতত নতুন কোনো প্রজেক্টে স্যাংশন দিতে চাচ্ছে না। তো তার জন্য এই ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্টটা একটু গতি স্লো, এবং এটা মনে করি ইলেক্টেড গভর্নমেন্ট হওয়ার আগে আর এটা ওইভাবে গতি লাভ করবে না। আপনি স্থানীয় যে সংকটগুলোর কথা বলছিলেন, প্রান্ত বাংলাদেশে বড় রপ্তানিকারকদের একটি, পৃথিবীর নানা প্রান্তে আপনাদের পণ্যগুলো যাচ্ছে। একটু মানে এই যে রপ্তানি করছেন, ভারতের সঙ্গে আমাদের একটি রাজনৈতিক টানাপোড়েন থেকেই তো অনেকে বলছে যে বন্দর ব্যবহারে সমস্যা হচ্ছে। এই রপ্তানির ক্ষেত্রে আপনারা কি কি চ্যালেঞ্জ? রপ্তানির ক্ষেত্রে আমি যদি, যেহেতু আপনি প্রসঙ্গটা নিয়ে আসলেন ভারতের সাথে সম্পর্ক, এই ক্ষেত্রে আমরা ডাইরেক্টলি সাফারার, বিকজ সেভেন সিস্টারে আমাদের একটা বড় রকমের এক্সপোর্ট ছিল। পিপল টু পিপল কানেক্টিভিটি ইজ ভেরি গুড। আমাদের কালচার, ফুড কালচার এবং সেভেন সিস্টার বা ইন্ডিয়ান অনেক এলাকার ফুড কালচার ইজ অলমোস্ট সেম। ইভেন বেঙ্গলে, ত্রিপুরা সব জায়গায় ভাষা পর্যন্ত সেম। এবং মোস্ট অফ দ্য পিপল ধরেন হয়তো সে ব্রিটিশ পিরিয়ডে এই এলাকা থেকে ওখানে মাইগ্রেট করেছে। ওই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা ভালো মার্কেট ছিল। যখন ইন্ডিয়ান গভর্নমেন্ট ল্যান্ড পোর্টে এক্সপোর্টটা বন্ধ করে দেয়, তখন আমরাই সবচেয়ে বেশি সাফারার। ফলে আমাদের রপ্তানিটা প্রায় 50%-এরও নিচে নেমে গেছে ফর ইন্ডিয়ান এক্সপোর্ট। যদিও সি পোর্ট খোলা আছে, বাট সি পোর্ট দিয়ে আমরা কেবলমাত্র কলকাতায় রপ্তানি করতে পারছি, বাট সেভেন সিস্টার মার্কেটে আমরা প্রোডাক্টগুলো পাঠাতে পারছি না। ফলে আমরা ডাইরেক্টলি সাফারার। আমি আবারও আপনার মাধ্যমে বলবো, এটা যেহেতু ডিপ্লোম্যাটিক ব্যাপার, G2G, সরকার টু সরকার যদি কথা বলে এটার একটা সমাধান করে, কারণ ইন্ডিয়ান কনজিউমাররা আমার প্রোডাক্ট চাচ্ছে এবং আমিও দেওয়ার জন্য প্রস্তুত। আমার ক্যাপাসিটি ওইভাবে আমি তৈরি করেছি, বাট যেহেতু এখন আমি রপ্তানি করতে পারছি না, ফলে আমার কাছে কিন্তু আইডল ক্যাপাসিটি রয়েছে। আচ্ছা, মানে আপনারা কি আপনাদের এই যে আবদার যেটি বললেন বা যেটি দাবি, ভারত তো আপনাদের বড় একটি গন্তব্য রপ্তানির ক্ষেত্রে, এটি সরকারকে আপনারা কি জানিয়েছিলেন? আমরা বিভিন্ন ফোরামে সরকারকে বলেছি। আমাদের বাপা যেটা চেম্বার আমাদের আছে, বাপা থেকে বলেছে, বাণিজ্য মন্ত্রণালয়ে আমরা বলেছি, বিভিন্ন মিডিয়াতে বলেছি, বিভিন্ন সেমিনারে ওগুলো নিয়ে যথেষ্ট কথা হয়েছে। আমি মনে করি সরকার হয়তো চেষ্টা করছেন, আমরা বুঝতে পারছি না, বাট এটা সমাধান হওয়াটা খুবই দরকার, এইটুকু আমি বুঝতে পারি। যেহেতু অ্যাজ এ বিজনেস পার্সন আমরা এটা নিয়ে সাফারার, অথবা আমার সাথে যারা স্টেক হোল্ডার, আমার সাথে শ্রমিক, সাপ্লায়ার, তারপরে ট্রান্সপোর্টার যারা আছেন, সিএনএফ এজেন্ট পর্যন্ত, তারা এখন বেকার হয়ে পড়ছেন যে আমাদের তো কাজ নেই, যেহেতু এক্সপোর্ট বন্ধ আছে। আমরা যেহেতু রপ্তানি বাজার নিয়ে কথা বলছি, মার্কিন যুক্তরাষ্ট্র তো বাংলাদেশের তৈরি পোশাকের বড় গন্তব্য, আপনারাও রপ্তানি করেন। এখন তো বড় আলোচনা এই মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক। সরকার এটি দেন দরবার করছে, কিন্তু কোনো সুরাহা এখন পর্যন্ত হয়নি। এটি কতটা উদ্বেগ? এটা আমাদের জন্য অত্যন্ত উদ্বিগ্ন হওয়ার মতোই বিষয়, বিকজ আমাদের রপ্তানির একটা বিরাট অংশ, স্পেশালি আরএমজি সেক্টরের জন্য তো ডেফিনেটলি যুক্তরাষ্ট্র, এবং যুক্তরাষ্ট্র যেভাবে ডিউটিটা আমাদের উপর ইম্পোজ করেছে, এর ফলে কিন্তু আমরা যাদের সাথে যুক্তরাষ্ট্রে কম্পিটিশন করি, স্পেশালি ইন্ডিয়ান প্রোডাক্টস এবং ভিয়েতনামি প্রোডাক্টস, তাদের ডিউটি স্ট্রাকচারটা আমাদের থেকে অনেক কম। যদি এটা শেষমেশ এই রয়ে যায়, তাহলে কিন্তু আমরা কম্পিটিশন থেকে হারিয়ে যাব। এবং আমাদের শুধু টেক্সটাইল সেক্টর নয়, আমরা ফুড রপ্তানি করে থাকি, আমরা প্লাস্টিক রপ্তানি করে থাকি, আমরা টোটালি কম্পিটিটিভনেস থেকে কিন্তু হারিয়ে যাব। আমি অবশ্যই প্রথমত আমি আশা করব যুক্তরাষ্ট্র সরকার অত্যন্ত সহানুভূতির সহিত আমাদের এই কথাটা বিবেচনা করবেন, এবং আমাদের সরকারও আপ্রাণ চেষ্টা করছে যতটুকু ছাড় দিয়ে দেশের স্বার্থ রক্ষা করে হয় একটা সুন্দর নেগোসিয়েশন করা যায়। আমরা আশাবাদী এরকম একটা সমাধান হবে। যদি না হয় সেটা অত্যন্ত আমাদের জন্য দুর্ভাগ্যজনক হবে, এবং এটা আমাদের জন্য যথেষ্ট ক্ষতির কারণ হয়ে যাবে। আর আপনি যদিও বললেন সরকার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু অনেকেই বলছেন যে আসলে এই বাণিজ্য কূটনীতি দর কষাকষিতে যে প্রক্রিয়া সরকারের হাঁটা উচিত ছিল, সেটা সরকার সেটি পারেনি। প্রথমে বিশেষ সহকারী লুৎফি সিদ্দিকীকে দায়িত্ব দেওয়া হয়, তিনি ব্যর্থ হন। তারপরে নতুন করে অ্যাসাইনমেন্ট দেওয়া হলো খলিলুর রহমানকে। তারপর আমরা দেখলাম বাণিজ্য উপদেষ্টাও গেলেন। মানে
এটা কি সরকার শুরুতে কি এই যে 90 দিনের সময়টাকে আমরা খামখেয়ালি করে কাটালাম? আমি এইটা ব্যাপারে যেহেতু এটা সরকারি কাজের একটা ধরন, বাট আমি এইটুকু মনে করব, যতটুকু আমরা পত্রপত্রিকায় পানি, বিভিন্ন দেশ বিভিন্নভাবে যদি লবিস্ট নিয়োগ করে থাকে, এটা আমাদের জন্য অনেক বড় ইস্যু। এই ক্ষেত্রে আমাদের লোকজন তো যাবেই, তারপরেও যদি ইনফ্লুয়েন্সার অথবা কোনো লবিস্ট নিয়োগের প্রয়োজন হতো তাহলে এটা অবশ্যই করা উচিত ছিল। হয়তো সরকার করেছে, আমি জানি না, বাট আমি মনে করি এটা আমাদেরকে টপ মোস্ট প্রায়োরিটি দিয়ে এটাকে হ্যান্ডেল করা উচিত। আমি জানি না এটার সাথে শুধু রপ্তানির আড়ালে এটার সাথে অন্য কোনো জিও পলিটিক্স জড়িত কিনা, বাট ওইটাও কিন্তু আমাদের যতটুকু নিরাপত্তা এবং কান্ট্রির স্বার্থ বিবেচনা রেখে তারপরে যদি কোনো জায়গায় কোনো ছাড় দেওয়ার প্রয়োজন হয়, তবু আমাদের একটা সুন্দর গন্তব্যে পৌঁছতে হবে, একটা সমাধানে পৌঁছতে হবে দেশের স্বার্থে, দেশের ইকোনমির স্বার্থে। মানে সরকার বলছে যে চুক্তির গোপনীয়তার কারণে আসলে ব্যবসায়ীদেরকে সম্পৃক্ত করা হয় না, কিন্তু এই বাণিজ্যিক দেন দরবারে তো আসলে ব্যবসায়ীরাই বড় অংশীদার, বিশেষ করে বিজিএমই বা আপনারা যারা রপ্তানিকারক রয়েছেন। মানে সরকার এখন আপনাদের সঙ্গে দেখছি যে আলাপ আলোচনা করছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরে পরপর 2টি মিটিং আমরা দেখলাম। মানে আগে কেন বেসরকারি খাতে যে লবিস্টের কথা বললেন, এই কাজগুলো সরকার আগে করলো না? এটা কি সরকারের? আমি মনে করি আসলে এটা একটা হতে পারে অভিজ্ঞতার অভাব, আরেকটা হতে পারে যেন এটা কোনো একটা কৌশল, আমি জানি না কারণ কিভাবে তারা ওনারা হ্যান্ডেল করছেন। বাট আমি শুধু একজন সাধারণ মানুষ হিসেবে বলবো তার অবশ্যই একটা সমাধান হতেই হবে, তা না হলে আমরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হব। আপনি বলছিলেন যে আপনারা মানে একটু কম খরচে যাতে বিনিয়োগ নিতে পারেন, এই জন্য বিদেশ থেকে ঋণ নিয়ে আসেন। আপনাদের অনেক আন্তর্জাতিক অনেক প্রতিষ্ঠানের বিনিয়োগ রয়েছে আপনাদের এখানে, কিন্তু সেটি এমন একটা প্রেক্ষাপটে হয়তোবা করছেন যখন বাংলাদেশে আসলে ঋণের সুদ হার বাড়ছে, আবার আমরা দেখছি। আমাদের কস্ট অফ ফান্ড ইজ ভেরি ভেরি হাই। বাংলাদেশে সুদের হার 14-15% পৌঁছে গেছে। এখন আপনি ধরেন, আমি তো পৃথিবীতে একা না, আমাকে যখন প্রোডাক্ট কম্পিটিশন করতে হয়, ইন্ডিয়াতে সুদের হার সিঙ্গেল ডিজিট, আপনি ধরেন আসিয়ানে সুদের হার সিঙ্গেল ডিজিটেরও কম, মানে সিঙ্গেল ডিজিট মানে ওখানে ইন্ডিয়া থেকেও কম। তো ফলে আমি কিন্তু ধরেন যখন মালয়েশিয়ার ফ্রোজেন প্রোডাক্টের সাথে আমি আমেরিকাতে এক্সপোর্ট করি, অথবা ইন্ডিয়ান মশলা, ইন্ডিয়ান স্ন্যাক্স, ইন্ডিয়ান জুসের সাথে আমি যখন আমেরিকাতে কম্পিটিশন করব, অথবা মিডল ইস্টের মার্কেটে, আমি তো তাদের সাথে কুলিয়ে উঠতে পারবো না। আমার ওয়ার্কিং ক্যাপিটাল অথবা আমার কস্ট অফ ফান্ড ইজ ভেরি ভেরি হাই। আমরা ওভারঅল ফাইন্যান্স কস্ট কম রাখার জন্য আমরা ওয়ার্ল্ড ব্যাংকের প্রাইভেট সেক্টর উইং, যেটা আইএফসি থেকে লোন নেই, আমরা ধরেন ডিজি থেকে লোন নেই, অথবা আমরা এডিবি থেকে লোন নেই কস্ট অফ ফান্ড কম রাখার জন্য। বাট আমাদের দেশীয় লোকাল ব্যাংকগুলোর সুদের হার অনেক বেড়ে গিয়েছে। আগে যেরকম ধরেন সিঙ্গেল ডিজিটের মধ্যে ছিল, সো কল্ড নয়েস হয়, বাট আমি মনে করি সরকার যে কায়দাই হোক, যেভাবেই হোক, এটাকে অবশ্যই সিঙ্গেল ডিজিটের মধ্যে আনার জন্য প্রয়োজনীয় আমাদের কেন্দ্রীয় ব্যাংক যদি উদ্যোগ গ্রহণ করে, তাছাড়া আমাদের ব্যবসা, আমরা কম্পিটিটিভনেস হারাবো এবং আমাদের রপ্তানি আরও কমে যাবে। আপনাদের যাদের আপনারা বড় শিল্পগোষ্ঠী সক্ষমতা আছে, আপনাদের আর্থিক কাঠামো শক্তিশালী, বাণিজ্য শক্তিশালী, তারা বিদেশ থেকে ঋণ বিনিয়োগ নিচ্ছেন, কিন্তু স্থানীয় যারা আসলে এই সুযোগ যাদের নেই, তারা আসলে এখন কিভাবে টিকবে? এইটা যদি বলি, হ্যাঁ, আমি যেরকম বড়, আমার কিন্তু বড়োইংয়ের সাইজ অথবা আমার ফান্ডিংটাও বলে, ফলে কস্ট আমার বেড়ে যায়। আমি যদি বিদেশ থেকে নেওয়ার সুযোগ, বাট এখানে দুইভাবে, আমি যদি ফরেন লোন নেই তাহলে লোকাল রুমটা অ্যাভেলেবেল থাকতে পারে ছোট বিনিয়োগকারীদের জন্য। আমাকে যদি এখন ফরেন লোন না দেয়, আমার অস্তিত্বের স্বার্থে আমাকে এক্সপেন্সিভ ফান্ড হলেও লোকাল ফান্ড ইউজ করতে হবে। আর আমি যদি এই লোনটা ইউজ করি তাহলে তো ছোটদের জন্য অপরচুনিটি কমে যাবে, সুযোগ কমে যাবে। আচ্ছা, বুঝতে পারছি। ব্যাংকিং খাতে যখন এই যে সুদ হার বাড়ছে, আরও বেশ কিছু সংকট রয়েছে, সংস্কার যদিও আমরা দেখছি কেন্দ্রীয় ব্যাংকের, এখন সবচেয়ে আলোচনা হচ্ছে যে ব্যাংকিং খাতে মার্জার নিয়ে, 5টা ব্যাংক নিয়ে, আবার কোনো ব্যাংক, এক্সিম ব্যাংক আপত্তি করছে, মার্জারে যেতে যাচ্ছে না, কেন্দ্রীয় ব্যাংক বলছে তাকে মার্জারের আওতায় আনবে। মানে একজন ব্যবসায়ী হিসেবে এই যে বল প্রয়োগ করে মার্জারের এই উদ্যোগ, আপনি কি সমর্থন করেন? আমি মনে করি প্রথমত যদি বিনিয়োগকারীর স্বার্থ, অথবা যারা লগ্নিকারী, অথবা যারা টাকা রাখেন, আমানতকারী, তাদের স্বার্থের কথাটা সরকারকে অবশ্যই বিবেচনা রাখতে হবে। যদি এমন প্রতীয়মান হয় যে একটা ব্যাংকের কিন্তু ক্যাপিটাল নেগেটিভ, সেখানে কেন্দ্রীয় ব্যাংক যেরকম নীরব থাকতে পারে না। আবার যদি কোনো ব্যাংক অপারেশন ভালো করে থাকে এবং তার যদি ব্যাড লোন কম থাকে, তাহলে তাকে জোর করে আবার মার্জার করানোর কোনো প্রয়োজন নেই, বরঞ্চ পিছন থেকে তাকে যেন সে নিজের পায়ে দাঁড়িয়ে যেতে পারে, তার ওখানে ম্যানেজমেন্ট বলেন, বোর্ড বলেন, যতটুকু রিফর্ম করা দরকার, পাশাপাশি যতটুকু চেক অ্যান্ড ব্যালেন্স দেওয়া দরকার,
এবং পলিসি দিয়ে ওইটা করে যদি তাদেরকে স্বপদে নিজে দাঁড়িয়ে থাকতে যায়, সেটা দেশের জন্য বেশি মঙ্গলজনক হবে। বরঞ্চ যেখানে আমানতকারী ক্ষতিগ্রস্ত হতে পারে, আবারও আমানতকারী ঠকতে পারে, অথবা ব্যাংক মানে যদি বসে যায় ক্ষতি বেশি হতে পারে, ওই জায়গাগুলোর জন্য হয়তো মার্জারের ইস্যু থাকতে পারে যে দুটা দুর্বলকে আমি একসাথে করে দিয়ে দুটাকে সবল করলাম, ম্যানেজমেন্টটা স্ট্রং করলাম। বাট যদি কোনো ম্যানেজমেন্ট স্ট্রং থাকে, তার বেস ভালো থাকে, তাহলে আমি জোর করে আমি মার্জারের করা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। আমরা একটু এনবিআর এর প্রসঙ্গে আলাপ করতে চাই। আপনি খেয়াল করেছেন সম্প্রতি এনবিআর এর কর্মকর্তা বা আন্দোলনকারীরা এবং সরকার মুখোমুখি অবস্থান নেয়। শেষ পর্যন্ত অবশ্য ব্যবসায়ীদের দৌড়ঝাঁপে সেটি সুরাহা হয়। মানে আপনি তো অনেকদিন ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত, পৃথিবীর কোনো দেশে কি এরকম নজির দেখেছেন? আমি মনে করি প্রথমত হলো যে সরকার যদি কোনো সিদ্ধান্ত নিতে চায়, যে ধরনের সংস্কারই করুক, সেটা ওয়েলকাম, বাট সেটা ওয়েল থট হতে হবে, সেটা ইমপ্লিমেন্টেবল হতে হবে, এবং দেশের জন্য ভালো হয় সেটা হতে হবে, এবং যার সাথে তারা স্টেক হোল্ডার তাদের সাথে কনসাল্ট করে করা উচিত। বাট এখন যদি সরকারি কোনো সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে ব্যর্থ হলে ওখানে যদি ব্যবসায়ীদেরকে ইনভলভ হয়ে এটা সরকারি সিদ্ধান্ত সমাধান করতে হয়, এটা গুড গভর্নেন্স না, অথবা এটা গুড প্র্যাকটিস না আমি মনে করি। কারণ সরকার এবং রেভিনিউ কালেকশন, ব্যবসায়ী হচ্ছে তার কাউন্টার পার্ট। আমরা কিন্তু সরকারকে রেভিনিউ দিয়ে থাকি, সেখানে যদি আমি রেভিনিউ সেট আপের ক্ষেত্রে সরকারকে হেল্প করতে হয় বা অর্গানাইজ করে দিতে হয়, তাহলে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে। তা আমি মনে করি সরকার যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবেচিন্তে নেওয়া উচিত, অথবা কনসাল্ট করে নেওয়া উচিত। রাতের আধারে গভীর রাতে কোনো গেজেট পাস করে কোনো কিছু বাস্তবায়ন করাটা সুখকর নয়। এই সরকার আমি মনে করি এরকম সিদ্ধান্ত থেকে সরে আসবে, এবং অবশ্যই আমরা চাই, সংস্কার চাই, দুর্নীতিমুক্ত দেশ চাই, বাট ওটা হ্যাঁ দেশের মানুষকে অবগত করতে পারে যে আমরা এই পলিসি এইভাবে ইমপ্লিমেন্ট করতে চাই, কনসেনসাস বিল্ড আপ করতে পারে, এবং করার জন্য কী কী লজিক ওই জায়গায় দিতে পারে, এবং ওটা যখন মানুষের সাপোর্ট থাকবে, সরকার ওই পয়েন্টে যদি রিজিড থাকে, তাহলে আমি মনে করি যারা দুর্নীতিবাজ তারা টিকতে পারবে না, তাদের ওই মাসল থাকবে না। বাট যদি মানুষকে ইগনোরেন্স রেখে যদি কোনো কিছু বাস্তবায়ন করতে যায়, তাহলে কিন্তু সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন ওখানে হোঁচট খেতে হয়। এটা সরকারের ইমেজের জন্য ক্ষতিকর, এবং পরবর্তী সংস্কার বাস্তবায়নের জন্য আরও বেশি ক্ষতিকর। ব্যবসায়ীরা যখন মীমাংসা করে দিল দুই পক্ষের, তারপরে তখন সরকার বলল যে যারা এনবিআর এর কর্মকর্তা তারা ভয় ডরবিহীনভাবে কাজ করে যাবে। এখন আমরা দেখছি তারপর থেকে একের পর এক অনেকে অপসারিত করা হচ্ছে, বরখাস্ত করা হচ্ছে, বদলি করা হচ্ছে। তো এই যে শাস্তিমূলক ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে, আপনার কি মনে হচ্ছে যে এটি সংকটকে একটু নতুন করে আবার বাড়াতে পারে? আমি বলবো যেটা, যে যদি কারো বিরুদ্ধে স্পেসিফিক কোনো দুর্নীতির অভিযোগ থাকে, সেটা তাহলে দুদক অথবা ডিপার্টমেন্টাল ইনকোয়ারির মাধ্যমে সমাধান করা উচিত। আর শুধু আন্দোলন করার জন্য, যেহেতু সরকার কথা দিয়েছে যে ভুল বুঝাবুঝির অবসান হলে এবং সুন্দরভাবে এখন কাজ করবে, শুধু আন্দোলন যারা করেছে ওই সূত্রে করে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া বা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়াটা আমি মনে করি ঠিক হচ্ছে না। সরকার অতটুকু ধৈর্য ধরা বা সময় দেওয়া উচিত। স্পেসিফিক যারা করাপ্টেড বা দুর্নীতির অভিযোগ, সেটা ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হতে পারে, অথবা অন্য কোনো দুর্নীতি দমনের মাধ্যমে সেটা সমাধান হতে পারে। একটু আন্তর্জাতিক প্রসঙ্গ নিয়ে একটু আলাপ করি। আমরা তো 2026-এর নভেম্বরে এলডিসি থেকে বেরিয়ে যাব। এটি নিয়ে সরকার তার অবস্থান মোটামুটি স্পষ্ট করেছে যে আমরা যেহেতু সবগুলো সূচকে আমরা উত্তীর্ণ, আমরা এটি বেরিয়ে যেতে চাই। ব্যবসায়ীরা অনেকেই বলছেন যে এটি আসলে বেসরকারি খাত প্রস্তুত নয়। একটু বলবেন যে আসলে আপনার? আমি বলবো যেটা, যে হ্যাঁ, যেটা ইয়ারমার্ক নেওয়া হয়েছিল সেই লক্ষ্যে আমরা হয়তো অনেকগুলা ইন্ডিকেশনে আমরা এগিয়ে আছি। বাট আমি এখনও মনে করি আমাদের বিগত 1 বছর অথবা এর আগের গভর্নমেন্টের শেষের দিকের কিছু ইস্যুকে যদি বিবেচনায় নেই, আমার মনে হয় বেসরকারি খাত এখনও পুরোপুরি রেডি না, কারণ আমাদের এখানে কিন্তু টাইম ওয়েস্টেজ হয়েছে। অতএব এটাকে যদি 2 বছর পিছানো হয়, তাহলে আমি মনে করি সেটা বেটার হবে। আমরা যদি চলে যাই, তাহলে আমাদের যে কী কী ইফেক্ট আসবে ওইটা নিয়ে যদি একটা স্টাডি করায়, তাহলে অনেক জায়গায় কিন্তু ওটাকে মোকাবেলা করতে আমাদের একটু হিমশিম খেতে হবে। অনেকেই বলছেন যে আমাদের দেশে বেসরকারি খাত, ব্যক্তি খাত আসলে নতুন করে কোনো প্রতিযোগিতার মধ্যে পড়বে সেই প্রস্তুতি তাদের নাই, তারা খুব সহজে মুনাফা যাতে করা যায়, এই জন্য আসলে আপনারা এটি? এইটা সহজে মুনাফার ইস্যু নয়। এখানে কিন্তু ধরেন আমি কম্পিটিটিভ হবো কীভাবে? আমি একা কম্পিটিটিভ না। আমাকে কম্পিটিভ করতে গেলে আপনি ইনফ্রাস্ট্রাকচার দিবেন, পোর্ট এফিসিয়েন্ট করবেন, আনইন্টারাপ্টেড পাওয়ার দিবেন, লো কস্টে আপনি আমাকে ফাইন্যান্স দিবেন, আমার ব্যাংকের ইন্টারেস্ট কমাবেন, তখন আমি কম্পিটিটিভ, তখন আমার দক্ষতা বাড়বে। এখন যদি আপনি আমাকে অনেক চড়া সুদে দেন, আমি ওইটা দিয়ে যদি প্রতিষ্ঠান করি,
আমি যদি সরকারি গ্রিড থেকে যদি পাওয়ার পেতাম তাহলে আমার ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট করা লাগে না, আমি ওই টাকা দিয়ে প্রোডাকশনের মেশিনারি কিনতাম। এখন আমি যত টাকার জেনারেটর কিনি ওই টাকা দিয়ে তো আমার আরেকটা 2টা ফ্যাক্টরি আমি করতে পারতাম। তখন আর তো আমি কম্পিটিশন হারাচ্ছি, কারণ আমার লাগবে আনইন্টারপ্রেট পাওয়ার, আমি সেটা পাচ্ছি না। ফলে আমার গ্যাসের সংকট, আমাকে এলপিজি দিয়ে প্রোডাকশন করতে হচ্ছে। আমি যদি পাইপলাইন থেকে গ্যাস পেতাম আর এলপিজির জন্য যে আমার ফ্যাসিলিটি বিল্ড আপ, ওটা তো আমার প্রয়োজন হতো না। তো আমি মনে করি বেসরকারি খাতকে তৈরি করার জন্য এখানে সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠান সবারই কিন্তু চাহিদা মিটিগেট করলে আমরা প্রস্তুতি নিব। শুধু আমি একা একা কীভাবে প্রস্তুতি নিব? আমাকে তো ওভারঅল এনভায়রনমেন্ট, আমার শিপিং, আমাদের ধরেন সি ফ্রেট, আপনি দেখেন বাংলাদেশ চিটাগাং পোর্ট থেকে সি ফ্রেট ইউরোপে কত, আর ধরেন ইন্ডিয়ান পোর্ট থেকে ইউরোপে সি ফ্রেট কত। আপনি দেখেন ইন্ডিয়া থেকে একটা জাহাজ দুবাই বা সৌদি আরবে যেতে পার কন্টেনারে কত কস্ট, বাংলাদেশ থেকে দুবাই বা সৌদি আরবে যেতে পার কন্টেনারে কত কস্ট। আমি তো এই জায়গাগুলো যে যদি সরকার অ্যাড্রেস করে, এগুলোকে যদি কম্পিটিটিভ করে দেয়, তাহলে আমি অবশ্যই মানে এলডিসি গ্র্যাজুয়েশন আমি ওয়েলকাম করব এবং আমি তাদের সাথে বুঝিত করব। আমাকে রেডি না করে দিয়ে, আপনি কোনো ফ্যাসিলিটি না করে দিয়ে হাত পায়ে বেঁধে যদি বলেন যে এখন আপনি সাঁতার কাটেন, তাহলে তো আমি সাঁতার কাটিয়ে তীরে উঠতে পারবো না। একদমই ঠিক। আবার একটু যেহেতু আপনি বাংলাদেশের প্রেক্ষাপটের কথা বলছিলেন, সেখানে একটু আসি। এখন তো আমরা জানি না, নির্বাচনী আসলে দিনক্ষণ এখনো অস্পষ্ট, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে খুব তাড়াতাড়ি হয়তো একটা নির্বাচন হবে, সেটি ফেব্রুয়ারি বা যে কোনো সময়ই হোক। নির্বাচনী বছরে তো ব্যবসা বাণিজ্যে নতুন করে কিছু সংখ্যা তৈরি হয়। আপনি বলছিলেন যে ফেব্রুয়ারি থেকে আপনারা কিছুটা স্বস্তিতে আছেন। এই যে নির্বাচন সামনে রেখে আপনাদের ব্যবসা বাণিজ্যের পরিবেশ নিয়ে আবার নতুন করে সংখ্যা তৈরি হচ্ছে না? নির্বাচন হলে আসলে একটা অনিশ্চয়তা এইভাবে, নির্বাচনের যদি স্পেসিফিক একটা ডেট পড়ে তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে ওই টাইমটা নির্বাচন, ওই টাইমটাতে আমার বিজনেসের এই সিচুয়েশন যাবে, এর আগে আমি প্রিপারেশনগুলো নিয়ে অর্গানাইজ করে ফেলতে পারি। আবার যদি অনিশ্চয়তার মধ্যে থাকে, এখনও যারা ডাইরেক্ট ফরেন ইনভেস্টর অথবা যারা আমাদেরকে ফান্ডিং করবে তারা বলছে যে লেটস সি, ইলেকশন আসুক, ফলে আমিও কিন্তু আমার কনস্ট্রাকশন বলেন, ল্যান্ড বিল্ডিং তৈরি করা বলেন, এখানে আমি কিন্তু এগোতে পারছি না আর কি। তো আমি মনে করি স্পেসিফিক ডেট, টাইম, ইলেকশন হয়ে যাওয়াটা ভালো, তাহলে কিন্তু আমরা ধরনের এই ইস্যু অনিশ্চয়তার মধ্যে আর থাকবো না, মানে যেদিকেই হোক আমরা একদিকে অগ্রসর হতে পারবো আর কি। মানে আপনি বিদেশি তহবিলের কথা বলছিলেন, কিন্তু এই যে এই ধরনের একটি সরকার ব্যবস্থার ক্ষেত্রে আমি যেটা বলবো যে অবশ্যই যারা পলিটিশিয়ান অথবা যারা সরকার চালাচ্ছেন, তারা একটা ইলেকশন আসলে কী কী ধরনের থ্রেট হতে পারে, কী কী ধরনের প্রিপারেশনের প্রয়োজন, ওইটা অবশ্যই বিবেচনায় নিয়েই আপনারা সিদ্ধান্ত ঘোষণা দিবেন। বাট আমি শুধু এইটুকু বলবো যে নির্বাচন যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি কিন্তু দেশ একটা গতি লাভ করবে কাজের দিক থেকে। আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাকে এবং নাগরিককে সময় দেওয়ার জন্য। আপনাকে এবং নাগরিক টিভির সকল দর্শক শ্রোতাকে প্রাণ গ্রুপের তরফ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, ডিসকাশনের এই পর্ব এখানেই শেষ করছি। অতিথি যেটি বললেন যে বাংলাদেশ আসলে আমরা যদি দেখি কর্মসংস্থানের দিক থেকে কিন্তু ব্যক্তি খাতের খুবই দরকার। সেখানে ব্যক্তি খাতের ব্যবসার পরিবেশ যাতে কোনো কারণেই নষ্ট না হয় সেটি কিন্তু সরকারকে নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ব্যক্তি খাত যে পণ্য রপ্তানি করে সেখানেও যাতে নতুন করে কোনো সংকট বা বাধা তৈরি না হয়, সেজন্য সরকারের কূটনৈতিক তৎপরতা কিন্তু অব্যাহত রাখতে হবে। আজ এখানে শেষ করছি। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।